আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন স্টিমের শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সারা দেশের মতো গাজীপুরেও চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। শনিবার রাত 10টার দিকে শুরু হয় অভিযান। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সাধারণ পথচারী থেকে শুরু করে প্রায় প্রতিটি যানবাহনই তল্লাশি করতে দেখা গেছে। এদিকে অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সাদা পোশাকে মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার জেরে এই অভিযানের ঘোষণা দেয় সরকার। তবে রাজধানী জুড়ে সারা রাতে পাওয়া যায়নি কোনো অভিযানের খবর, কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল যৌথ বাহিনীর চেকপোস্ট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অযথা কালক্ষেপণের কোনো ইচ্ছা নাই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে বলে জানান আইন উপদেষ্টা। নজরানা চৌধুরীর রিপোর্ট। 6 সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা ইতোমধ্যে সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। সারসংক্ষেপ আকারে কিছু সুপারিশ প্রকাশিতও হয়েছে। শনিবার এই কমিশনগুলোর প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হলো। এ উপলক্ষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, যেসব সুপারিশ নিয়ে বিতর্ক হওয়ার কোনো সুযোগ নেই, সেগুলো তারা ইতোমধ্যেই বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য বোঝানোর চেষ্টা করা হবে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি, যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। আশু করণীয়, মধ্যমেয়াদে বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদী সুপারিশ, এই 3 ধরনের সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনে আশু করণীয় বলে কিছু নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি শুধুমাত্র এমন সংস্কার কাজেই বর্তমান সরকার হাত দেবে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। জুলাই ঘোষণা কবে প্রকাশ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণা একটি ঐক্যের দলিল হবে, এটি কোনো আইনি দলিল নয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি কথা বলেন, গত 5 আগস্টের পরও চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হয়নি। দেশে দুঃশাসন যতদিন থাকবে ততদিন জামায়াতকে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদদের আত্মার সাথে বেমানি করা যাবে না উল্লেখ করে তিনি বলেছেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। এখন আপনাদের বাচ্চারা যাচ্ছে চিটাগাং, বাচ্চারা ঢাকা, যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না, তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নেই। যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে বিশ্বব্যাপী ভিন্নভাবে উপস্থাপন করতে পতিত সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। এর সাথে ভারতীয় গণমাধ্যমও জড়িত বলে মনে করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এখন যে আচরণ করছে তা আশা করা যায় না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তারা এসব কথা বলেন। হাসান জাভেদের রিপোর্ট।
জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল করতেই শুধু আন্দোলনই নয়, গ্রাফিতিও অনন্য ভূমিকা রেখেছিল, যা এখনও সারা দেশের দেয়ালে দেয়ালে দৃশ্যমান। সেই গ্রাফিতি নিয়ে এবার বই লিখেছেন সাংবাদিক GM রাজীব, যার নাম দিয়েছেন দ্রোহের গ্রাফিতি। বইটির প্রকাশনা উৎসবে এসব গ্রাফিতির নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান সফল হলেও একে ভিন্নভাবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না। শফিকুল আলমের বক্তব্যকে সমর্থন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন এখনও হত্যার হুমকি দিচ্ছে। সবাইকে পতিত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। যা আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, এটা সহ্য করতে পারছেন না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। রিজভী আরও বলেন, কোনোভাবেই ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে গঠনমূলক সমালোচনার মাধ্যমেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। সুশাসন নিশ্চিত হবে তেমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মচারী সম্মেলন ও বনভোজন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুপুরে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উদ্বেলিত বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র, যেখানে সুশাসনের মূল্য থাকবে বেশি, সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পরে বিভাগীয় শহর এবং মহানগরে একই কর্মসূচি পালন করা হবে। শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপির এই কর্মসূচি। ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকার যেভাবে কঠোর হওয়া দরকার ছিল, তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অবহিত করলাম এবং পরবর্তীতে আপনারা তারিখ এবং জানিয়ে দেব আর কি, কোন জেলায় কবে কারা যাচ্ছে সেটা। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দোসরদের পরাস্ত করা কঠিন হবে। ফেব্রুয়ারি মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে, চলমান রাজনীতি এবং অন্যান্য বিষয়ে। আমরা সেই কর্মসূচি 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনার উস্কানিতে পা দিলে নির্বাচন বিলম্ব হবে, গণতান্ত্রিক পরিবেশ যেতেও বেগ পেতে হবে। তাই কোনো কিছু রাগ ক্ষোভ নিয়ে নয়, বুদ্ধির মাধ্যমে মোকাবেলা করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, অন্তর্বর্তী সরকার ক্রান্তিকাল পার করছে, তাই নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে ভোটের আয়োজন করার আহ্বান জানান সরকারের কাছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নিতে না পারলে কঠিন বিপদ অপেক্ষা করছে বলেও সাবধান করেন মাহমুদুর রহমান মান্না। এত বড় অর্থনীতিবিদ জিনিসের দাম কমেনি,
ইনভেস্টমেন্ট বাড়েনি, এমপ্লয়মেন্ট বাড়েনি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। মানুষ কোনোদিন বিক্ষুব্ধ হয়ে যদি দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজপথে মিছিল বার করে এই সরকার থামাতে পারবে? কোনো বিরোধী দল যে কোনো কারণে হোক যদি একটা হরতাল ডাকে, এই হরতাল মোকাবেলা করবার জন্য পুলিশ নামবে? সরকারটা অনেক ভালনারেবল, এটা বুঝতে হবে। এই জন্য ভালনারেবল সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না, যখন তখন সেটা ভেঙে যেতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে সব বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদভুক্ত সকল ক্যাডার এবং কর্মকর্তারা কর্মবিরতি সহ ধারাবাহিক কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ এবং বৈষম্যমূলক সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মফিজুর রহমান। তিনি জানান, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ অস্থিতিশীলতা চায় না, সরকারকে সহযোগিতা করতে চায়। দেশের কল্যাণের জন্য সংগঠনের দাবির প্রতি সহানুভূতিশীল না হলে যে কোনো পরিস্থিতির দায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বহন করবে না। সেবামূলক সিভিল সার্ভিস তৈরিতে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ কয়েকটি কমিশনের নিকট স্পষ্ট দাবি জানানো হয়। সেগুলো হলো ক্যাডার যার মন্ত্রণালয় তার, ডিএস পুলে কোটা বাতিল এবং সব ক্যাডারের সমতা নিশ্চিত করা। এটা মনে হচ্ছে যে একটি ক্যাডারকে আরো এম্পাওয়ার্ড করার জন্য একটি সংস্কার হয়েছে। আমরা এই সংস্কার তীব্রভাবে প্রতিবাদ করছি এবং এইটার যে সমস্ত জায়গায় এই ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি এবং সংবিধান বিরোধী যে সকল টার্মস আছে সেগুলো প্রত্যাহার করতে হবে, আদারওয়াইজ আমরা এটা মানব না। বান্দরবানের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের স্থান এবং সম্ভাব্যতা যাচাই করে সরকার একটি বন্দর নির্মাণের পরিকল্পনা করছে বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এম শাখাওয়াত হোসেন আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সাথে নৌপথের চেয়ে স্থলপথে ব্যবসা বাণিজ্যের জন্য অনেকটা সুবিধাজনক। কক্সবাজার থেকে ঘুমধুম হয়ে মিয়ানমারের সিতুয়ে পর্যন্ত দীর্ঘ সংযোগ সড়ক রয়েছে, যা আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য প্রসারে সুযোগ তৈরি করবে। শনিবার দুপুরে ঘুমধুম সীমান্ত সড়ক এবং স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এরপর টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। কিন্তু আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থলবন্দর হওয়া, কারণ আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে। এবং এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড, তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে। সেখানে আরাকান আর্মি ভবিষ্যতে থাকুক বা না থাকুক, আওয়ামী স্বৈরাচার সরকারের কৃষকের টাকা লুট করে বিদেশে পালিয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বিনামূল্যে সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা করা হবে। এখনও জনগণের যানবাহনের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট মাঠে ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি কথা বলেন। অন্যদিকে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, স্বাধীনতার পর যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি, তারা বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। বিকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালালে আগামী 21 ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা দায়ের করবে ঢাকা মহানগর পুলিশ। শনিবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা এবং নিরাপত্তা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাসিব হাসান খান। কোনো গাড়ি 100 কিলোমিটারের গতিসীমা অতিক্রম করলে মামলা করা হবে বলে জানান তিনি। এছাড়া যেসব গাড়ি 3 বার গতিসীমা লঙ্ঘন করবে সেসব গাড়িকে এক্সপ্রেসওয়েতে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটার একটা স্পিড লিমিট আছে, কিন্তু যখন আপনি 197 যাচ্ছেন কিংবা 200 যাচ্ছেন, উই শুড স্টার্ট ভিডিও কেস। কারণ আমরা এই গাড়িগুলোকে স্টপ না করতে পারলে আমাদের যে কোনো মুহূর্তে ও তো মারা যাবেই, প্লাস আরও তার জন্যে আরও অনেকেই মারা যাবে। যে 20 তারিখের পর থেকে
আমরা এই ভিডিও মামলা শুরু করব। দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ না দিলে আমরণ অনশন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে তারাই হুঁশিয়ারি দিয়েছেন। কর্মসূচিতে অংশ নেওয়া সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অভিযোগ, প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা কাজে যোগ দিতে পারলেও তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ অন্যায়ভাবে আটকে দেওয়া হয়েছে। গত বছর 31 অক্টোবর তৃতীয় ধাপে 6531 জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের সুপারিশ করা হয়। পরে নিয়োগ না পাওয়া 31 জন উচ্চ আদালতে রিট করলে গত 5 ফেব্রুয়ারি ফলাফল বাতিল করেন আদালত। এরপরই আন্দোলনের নামে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। যেখানে আমাদের রাষ্ট্র সম্মানিত করেছিলেন তার চাইতে 1000 গুণ সম্মান কেড়ে নিচ্ছে, কারণ আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে, এতদিন আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম না, আমরা চাই নাই রাস্তায় দাঁড়াই থাকতে। সরকার কেন আমাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছেন? আমাদের অতি দ্রুত 6531 জনের চাকরি ফিরিয়ে দিয়ে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আলু চাষিদের সুরক্ষা প্রদানে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া কৃষকদের জন্য সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। আর এজন্য হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় হিমাগার মালিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট খাতের জন্য বিদ্যুৎ বিল এবং ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানান। সেই সাথে উৎসে কর কর্তন এবং ভ্যাট প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া চলতি বছরে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ভাড়া 8 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। সরকারের নীতি সহায়তার পাশাপাশি যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে হিমাগার শিল্প এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। সাপ্তাহিক ছুটির দিনে লেখক পাঠকের মিলন মেলায় জমে উঠেছিল বইমেলা। দর্শনার্থীরা বলছেন বইয়ের টানেই মেলায় ছুটে আসা, তবে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার প্রকাশক এবং বিক্রেতাদের। শনিবার মেলায় শতাধিক নতুন বই এসেছে। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ছুটির দিন মানেই অমর একুশে গ্রন্থমেলায় বাড়তি ভিড়। বইপ্রেমীরা পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটে আসেন মেলায়। শনিবার দুপুর থেকেই পাঠক দর্শনার্থীরা আসতে শুরু করেন মেলায়। বেলা গড়ানোর সাথে বাড়তে থাকে ভিড়। মেলায় আগতরা কেউ পছন্দের বইয়ের সন্ধানে ব্যস্ত, কেউ বা ঘুরে ফিরে দেখছেন। দিন শেষে এসে বইমেলাটা আড্ডা হতো আর কি, এখন আর সেটা হয় না। এখনও মাঝে মাঝে আসি আর কি বইমেলায়। সবসময় বই পড়া হয়, অনলাইন থেকেও কিনা হয়। অনেক কষ্টে একটা দিন বের করে আমরা সবাই ঘুরতে আসছি। বই কিনবো, ঘুরবো, মজা করবো। দর্শনার্থীর ভিড় থাকলেও বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের। প্রতি বছরের ছুটির দিনগুলিতে কাস্টমারের চাপ বেশি থাকে। দর্শনার্থী আজকে অনেক আসছে, দেখতে পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন সাড়া পায় নাই। আর লেখকরা জানান পাঠকদের আগ্রহই তাদের নতুন বই লেখার অনুপ্রেরণা। আমরা যত পাই, যেটাই পাই, তার পরবর্তীতে আমাদের যে আরেকটা তৃষ্ণা জাগ্রত হয়, সেটা থেকেই আমার এই কাব্য। তো বইমেলা যারা আসেন আমার মনে হয় তারা বই আসলে পছন্দই করেন, সেজন্যই আসেন। এদিন বইমেলায় নতুন বই আসে 102টি, যার মধ্যে রয়েছে লেখক রেহানা আকবর শিলার বই ত্রয়ী। তো পরিবারের সদস্যদের বিভিন্ন যাপিত জীবনের বিভিন্ন খুনসুটি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাই ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।